আমি আইভি আবার চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আজকে গল্প করব অ্যালিসা রসকে নিয়ে। অ্যালিসা রসের জন্ম 1980-তে ফেব্রুয়ারির 8 মার্খাম, অন্টারিওতে। অ্যালিসা রস বেড়ে ওঠে একটি পরিবারে যারা তাকে অ্যাডপ্ট করেছিল অনেক ছোটোবেলায়। অ্যালিসা রসের অনেক সুন্দর ব্লু আইস ছিল, ব্লন্ড হেয়ার ছিল। সে যখন গ্রো আপ করে সে এখন একটা সুন্দরী তরুণীতে পরিণত হয় এবং যখন সে মিসিং হয় তখন তার বয়স থাকে 25 বছর। এটা ছিল 2005-এর আগস্টের 16। অ্যালিসা তার কিছুদিন আগেই তার লাস্ট সামারে ও আসলে ক্যাম্পিং করতে পছন্দ করত, ঘোরাঘুরি করতে পছন্দ করত, শহরের কোলাহল থেকে দূরে কোথাও ঘুরতে যেতে পছন্দ করত। তো সে তার যে সময় সে মিসিং হয় তার জাস্ট এক সপ্তাহ আগে সে ক্যাম্পিংয়ে গিয়েছিল এবং সে কায়াকিং করতেও খুব পছন্দ করত এবং সে খুব ভালো কায়াকিং করত। অ্যালিসিয়ার পড়াশোনা শেষ হওয়ার পরে সে 1 বছর অস্ট্রেলিয়াতেও কাটিয়েছে। এরপরে সে আবার মার্খামে ব্যাক করে এবং সে হিউলেট প্যাকার্ডে সেলসে জয়েন করে এবং সে সেলসেও খুব ভালো করছিল। 16 আগস্ট সে তার মা এবং তাদের ডগটা নিয়ে ডগ ওয়াকে বের হয়েছিল ইভিনিংয়ে এবং সে তখন খুবই হাসি খুশি ছিল এবং মাকে বলছিল যে আমার প্রমোশন হবে, আমি আসলে জবে ভালো করছি এবং যে জবটা করছি সেই জবটা আমি খুব পছন্দ করছি এবং আমার একটা বয়ফ্রেন্ড আমার হয়েছে, আমি 1 মাস ধরে ইন রিলেশনে আছি এবং সে আজকে আমার বাসায় আসবে, আমরা কিছু সময় কাটাবো। এগুলো মার সাথে সে ওয়াকিংয়ের সময় কথা বলছিল এবং ওয়াক শেষ করে যখন বাসায় আসে তখন তার মাকে বাই বলে সে আসলে এটা একটা ডুপ্লেক্স হাউস ছিল মার্খামে এবং ওর মা বাবা উপরের ফ্লোরে থাকতো এবং অ্যালিসা নিচে বেসমেন্টে পুরো ফ্লোরটাতেই থাকতো এবং এই বেসমেন্টের এন্ট্রেন্সটা ছিল আসলে ব্যাকইয়ার্ড দিয়ে। সো পুরা বেসমেন্টটাই তার একটা আলাদা অ্যাপার্টমেন্টের মতো সে থাকতো। তো অ্যালিসার মা আসলে সাধারণত এত তাড়াতাড়ি ঘুমাতে যায় না। পরবর্তীতে সে ইন্টারভিউতে বলছিল এবং বারবার সে রিগ্রেট করছিল যে আমি আসলে কখনো আর্লি ঘুমাতে যাই না, কিন্তু সেদিন কেন জানি আমি আর্লি বেডে চলে গিয়েছি এবং আমি জানি না আসলে হোল নাইটে কী হয়েছে। তো অ্যালিসার বয়ফ্রেন্ড শন, যেহেতু ওর আসার কথা ছিল সেই রাতে সে আসে এবং অ্যালিসার সাথে একটা ভালো সময় কাটায় এবং সে প্রায় মিডনাইটের কাছাকাছি সময় সে অ্যালিসাকে বিদায় দিয়ে চলে যায় এবং সে যখন চলে যায় বাসায় যায় তখন সে আবার এলিসাকে ফোন দিয়ে জানানোর চেষ্টা করে যে সে পৌঁছে গেছে এবং সে সময় তখন ছিল 12:27 AM, কিন্তু এলিসা সেই সময় ফোনটা রিসিভ করে না। শন মনে করে যে পরের দিন যেহেতু অফিস আছে, তার একটা প্রমোশনের কথা আছে, সেটার জন্য সে এক্সাইটেড, হয়তো সে ঘুমিয়ে পড়েছে। সেজন্য শন আসলে এত বেশি কিছু চিন্তা করে না যে কেন এলিসা ফোনটা রিসিভ করে নাই। এরপরে যেটা হয়, পরের দিন সকালবেলা এলিসার মা এবং বাবা তাদের গল্ফের একটা অনুষ্ঠান ছিল, তারা সেই ইভেন্টের কারণে সকালে বের হয়ে যায়। কিন্তু অ্যালিসার মা সকালে বের হয়ে যাওয়ার সময় দেখে অ্যালিসার কারটা পার্ক করা আছে, কিন্তু উনি আসলে এটা নিয়ে তেমন কিছু বোধহয় করে না, আসলে এত চিন্তাও করে না যে কেন অ্যালিসার গাড়িটা পার্ক করা আছে, সে কি অফিসে যায় নাই না কি হয়েছে, এটা নিয়ে আসলে উনি তখন এত ডিপলি কোনো কিছু চিন্তা করে না। এরপরে সকালবেলা শন যখন অফিসে যায় এবং অফিসে গিয়ে দেখে যে এলিসা, যেহেতু তারা একই অফিসে কাজ করতো, গিয়ে যখন দেখে যে এলিসা অফিসে আসে নাই, তখন শন এলিসাকে সকালবেলা আবার ফোন করে এবং এলিসা ফোনটা রিসিভ করে না। যেহেতু আজকে খুবই ইম্পর্ট্যান্ট দিন ছিল এলিসার জন্য অফিসে, সো আজকে এলিসার অফিসটা স্কিপ করার কথা না, সেই জন্য সে 911-এ কল করে এবং পুলিশকে রিপোর্ট করে যে সে এলিসাকে আসলে পাচ্ছে না। তখন পুলিশ এলিসার বাসায় গিয়ে পৌঁছায় এবং সেই সময় তার মা তাদের ইভেন্ট শেষ করে যখন বাসায় আসে তখন দেখে বাসা ভর্তি পুলিশ। তখন এলিসার মা জানতে পারে যে আসলে এলিসাকে রিচ করা যাচ্ছে না এবং এলিসার মা এলিসার ঘরে গিয়ে দেখে যে তার ওয়ালেট, তার কি, অন্যান্য পেপারস, এভরিথিং যেখানে যেভাবে রাখা দরকার আছে কোনো কিছুই নিয়ে যায়নি। এলিসা যদি কোথাও যায় তাহলে তো অন্তত তার ওয়ালেট, ফোন এগুলো নিয়ে যাবে, এগুলো সবই তার ঘরে রয়ে গেছে এবং যে বেডটা বানানো ছিল রাতে ঘুমানোর জন্য সেই বেডটা ওরকম ইনটেক আছে, বেডে কেউ ঘুমিয়েছে এমন কোনো লক্ষণ দেখা যায় না।
তো অ্যালিসার মাও তখন চিন্তিত হয়ে পড়ে যে হোয়াটস হ্যাপেনিং, কেন এরকম হচ্ছে। অ্যালিসার যখন পুলিশ রিপোর্ট হয়, পুলিশ তখন খুঁজতে থাকে এবং পুলিশ পাবলিক হেল্প সিক করে। তখন দেখা যায় শত শত, এবং অন্টারিওর মধ্যে এইটাই হাই প্রোফাইল তখন একটা কেস ছিল, এবং সবাই মিলে অ্যালিসাকে খুঁজতে থাকে। রেভিন এরিয়া, গ্রিন এরিয়া, হেলিকপ্টার, এভরিথিং দিয়ে তাকে খোঁজা হয়, কিন্তু কোথাও অ্যালিসাকে আসলে পাওয়া যায় না। যখন 2-3 দিন হয়ে যায়, সার্চ চলতে থাকে, তখন পুলিশের আসলে মনে ভয় হইতে থাকে যে আসলে কি হইলো, কোনো ধরনের কোনো ট্রেস নাই, তার বাসায় কোনো ট্রেস নাই, এবং তারা যে আশেপাশে এলাকা খুঁজে দেখেছে কোথাও ট্রেস নাই। এরপরে অ্যালিসার মা তার মিসিং হওয়া 4 দিন পরে পাবলিকলি আসেন, এবং উনি পাবলিকলি সবার হেল্প সিক করেন, এবং সবাই আসলে যে যার অবস্থান থেকে এই সার্চিংয়ে সহায়তা শুরু করে। ইন দ্য মিন টাইম পুলিশ আসলে সর্বশেষ শনের সাথেই অ্যালিসিয়া ছিল, এবং শনি লাস্ট তার সাথে ইন্টারাকশানে ছিল। এই জন্য শনকে পুলিশ আসলে সন্দেহের চোখে দেখা শুরু করে এবং তাকে বারবার ইন্টারোগেট করা শুরু করে, এবং শন বারবারই একই কথা বলতে থাকে যে দেখো, আমি তো অ্যালিসাকে ভালোবাসি, এবং এই যে গত সপ্তাহ আমরা একসাথে রুজ রিভারে ক্যাম্পিং করেছি, দেখো আমাদের ছবিগুলো দেখো, আমরা কত হাসি খুশি ছিলাম, আমাদের মধ্যে কোনো কমপ্লেন ছিল না। হোয়াই শি ইজ মিসিং আই ডোন্ট নো। আমিও তো তাকে খুঁজছি, কেন সে মিসিং হলো, কারণ তার মিসিং হওয়ার কোনো কারণ নাই। সে একটা হাসি খুশি মেয়ে, সে যে কাজটা করছিল সেটা সে পছন্দ করে, তার একটা ব্রাইট ফিউচার আছে, সে তার বয়ফ্রেন্ডের সাথে 1 মাস হলো তার পরিচয় হয়েছে, সেই রিলেশনশিপটাও সে ভালো, তার ফ্যামিলির সাথে তার একটা গুড রিলেশন আছে, তার একটা সুন্দর থাকার জায়গা আছে, এভরিথিং ইজ নাইস অ্যান্ড গুড। তার এইভাবে ভ্যানিশ হয়ে যাওয়া, মিসিং হয়ে যাওয়া, পালিয়ে যাওয়ার এটার কোনো কারণই নাই। এই জন্য পুলিশও কোনো মোটিভ আসলে বের করতে পারে না। এই জন্য শনের পিছনেই পুলিশ লেগে থাকে, এবং শন এটাতে খুবই ব্যাড ফিল করে। আসলে শনের বাসা ছিল অ্যালিসিয়ার বাসা থেকে 10 মাইলস অ্যাওয়ে, রিচমন্ড হিলে, এবং রিচমন্ড হিলে শনের বাসার সামনেও অলওয়েজ দেখা যেত যে সাংবাদিকরা বসে আছে শনের অ্যাক্টিভিটি দেখার জন্য, এবং পুলিশ বিভিন্নভাবে তার সোর্স দিয়ে খুঁজতে থাকে শন কী করছে, শন কোনো বড় গার্বেজ ব্যাগ ডাম্প করেছে কিনা, সারাদিন ওর অ্যাক্টিভিটি কী, এরকম চলতে থাকে, এবং এতে করে শনও ভিতর থেকে আসলে গুটায় যেতে থাকে। এবং প্রথম দিকে শন সব ধরনের সার্চিংয়ে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, কিন্তু পরবর্তীতে যখন দেখে যে পুলিশ তাকে সন্দেহের চোখে দেখছে, তখন শন নিজেকে গুটিয়ে নেয়, এবং পরবর্তীতে আর কোনো সার্চিংয়ে সে অ্যাক্টিভলি আর পার্টিসিপেট করে না। একটা সময় পুলিশ শনের পলিগ্রাফ টেস্ট করতে চায়, এবং শন সে সময় এটা রিফিউজ করে। অ্যালিসিয়ার মার কাছে পুলিশজন জানতে চায় শনের ব্যাপারে, তখন অ্যালিসিয়ার মা বলে আমি আসলে ওর সম্বন্ধে এত বেশি কিছু জানি না, এবং ওর কোনো খারাপ কিছু আমি বলতে পারবো না, আমি কখনো ওর খারাপ কিছু দেখি নাই, সো তার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে পারবো না, এরকম বলে আর কি। সার্চিং চলতে থাকে, কোনো কিছুই আসলে পাওয়া যায় না। প্রায় 4 উইকস হয়ে যায়। তখন হঠাৎ একদিন পুলিশ অ্যালিসের গাড়িটা চেক করে, এবং সেম ডে রাতে শন অ্যারেস্টেড হয়। কিন্তু অ্যারেস্টের কারণ আসলে অ্যালিসিয়ার কেস না, অ্যারেস্টের কারণ আসলে শনও তখন খুবই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেও আসলে খুবই চিন্তা করছিল যে আমি রাতে যে মানুষটার সাথে রাতে মানে একদম মিডনাইট পর্যন্ত যার সাথে সময় কাটিয়ে এসেছি, পরের দিন সকাল থেকে সে মিসিং, এবং তার দিকেই আসলে সন্দেহের তীরটা যায়। তো শনও তখন অনেক ডিপ্রেস ছিল, এবং সে অ্যারেস্টেড হয় ড্রাইভিংয়ের কারণে। তখন মিডিয়াতে যেহেতু এই কেসটা খুবই পপুলার, এবং 1 মাস ব্যাপী এই কেসটা আসলে হেডলাইন থাকে এই অন্টারিওতে, এই অ্যালিসিয়ার কেসটা, কারণ কোনোভাবে এই কেসের সমাধান করা যাচ্ছিল না। তো তখন ওই শনের অ্যারেস্টটাও আসলে এটা খুবই অন্যভাবে দেখানো হয় যে অ্যালিসিয়ার কারণে সে অ্যারেস্ট হয়েছে, আসলে না, সে অ্যারেস্ট হয়েছিল অন্য কারণে। এরপরে যখন 5th উইকে এসে পড়ে কেসটা, তখন অলরেডি মিডিয়াগুলো এই কাভারেজ করা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে, এখন আর এটা হাই প্রোফাইল কাভারেজ কেস না। তখন এসে ঠিক মারখামে অ্যালিসিয়াদের বাসাটা ছিল ডুপ্লেক্স, এবং সেম তাদের পাশের যে নেবার, একদম অ্যাডজেসেন্ট নেবার, সেই বাসাটাও ছিল ডুপ্লেক্স, এবং সেই বাসায় বাস করত 31 বছর বয়সী ড্যানিয়েল সেবাস্টার এবং তার মা, এই দুজনই শুধু বাস করতো। এবং ড্যানিয়েল ছিল খুবই, মানে তাকে কেউ কখনো দেখতো না,
সে বেশিরভাগই তার বাসার ভিতরে সময় কাটাতে পছন্দ করত এবং তাকে সবাই জানতো পিপিং টম হিসাবে। 1960-তে একটা মুভি হয়, মুভিটার নাম ছিল পিপিং টম। পিপিং টম সম্বন্ধে আসলে আমি বলতে চাই না, আপনারা জেনে নেবেন পিপিং টমের ক্যারেক্টারটা আসলে কীরকম। এই ছেলেটাও এরকমই ছিল, সে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন বাসার ভিতরে কি হচ্ছে দেখতো এবং অল্প বয়সী মেয়েদেরকে সে দেখতে পছন্দ করত জানালার ফাঁক দিয়ে এবং ঘনিষ্ঠ মুহূর্তগুলো দেখতে পছন্দ করত এবং তার অনেক ধরনের সমস্যা ছিল, সাইকোলজিক্যাল সমস্যা ছিল। তো ও এই ফিফথ উইকে গিয়ে সে তার লয়ারকে নিয়ে গিয়ে এবং বলে যে অ্যালিসিয়া রসের যে মিসিং তার সাথে সে জড়িত এবং সে অ্যাক্সিডেন্টালি তাকে মেরে ফেলেছে। তো তাকে যখন ইন্টারোগেট করা হয় তখন সে বলে যে হাউ ইট হ্যাপেন্স। দেখা যায় যে দুই বাসার মাঝখানে একটু ঘাসের মতো জায়গা থাকে, আইল থাকে, সেই আইল দিয়ে সে 2 AM এর দিকে হেঁটে যাচ্ছিল। তখন অ্যালিসিয়ার সাথে তার দেখা হয় এবং অ্যালিসিয়া যখন দেখে এইরকম অড টাইমে তাকে ওখানে দেখে, যেহেতু ওর ডোরটা ছিল ব্যাকইয়ার্ড দিয়ে বেসমেন্টে যাওয়ার, তখন অ্যালিসিয়া তাকে রাগ হয়ে কথা বলে এবং একটা সময় তর্কাতর্কির একটা সময় অ্যালিসিয়া তাকে বলে লুজার এবং এই লুজার শব্দটা তাকে রাগান্বিত করে ফেলে। তার কারণ হচ্ছে ছোটোবেলায়ও যখন ড্যানিয়েল স্কুলে পড়তো তখন স্কুলের মেয়েরাও তাকে নিয়ে এরকম ধরনের কথা বলতো এবং এরকম লুজার বলেছিল এবং এইটা আসলে সে নিতে পারে না। তখন সে অ্যালিসিয়াকে এর মধ্যে ডান দিকে থাপ্পড় দেয়, তার বর্ণনা অনুযায়ী মুখে গালে থাপ্পড় দেয়, এরপর তাকে মাটিতে ফেলে দেয় এবং সে তার হাঁটু দিয়ে তার গায়ের উপরে উঠে এবং তার মাথা ফ্লোরের মধ্যে ব্যাং করতে থাকে। এরকম বর্ণনা দিয়ে সে বলে যে আমি যখন রাগ কন্ট্রোল করতে পারিনি এগুলো করেছি, তখন দেখেছি একটা সময় অ্যালিসিয়া মারা গিয়েছে এবং এটা আমার ইন্টেনশনাল ছিল না, এটা হয়ে গিয়েছে। তখন সে অ্যালিসিয়াকে টেনে নিয়ে তাদের গ্যারেজে নিয়ে যায় এবং গ্যারেজে গিয়ে সে তাকে আনড্রেসড করে এবং সেখানে বলে যে আমার স্ট্রেস রিলিফ করার জন্য আমি সেখানে সে এনজয় করে। এরপরে তাকে যেটা করে যে তাকে তো সরিয়ে ফেলতে হবে এবং তাকে ওই গ্যারেজেই তাকে ওয়াশ করে তাকে গার্বেজ ব্যাগে ভরে সে তার গাড়িতে করে প্রায় 1 hour ড্রাইভ ম্যানিলা নামক একটা জায়গায় ফেলে দিয়ে আসে এবং সে যখন তার সাথে সে আলাদা ব্যাগে করে অ্যালিসার রক্তমাখা জামাকাপড়, তার জামাকাপড় সবগুলো আর একটা ব্যাগে করে সে এগুলো সব 1 hour দূরে ফেলে দিয়ে আসার পরে সে আসলে বসে বসে এগুলো সব দেখছিল এবং সে একটা সময় বলে যে আমি সারাক্ষণই দেখতাম, দিনের বেলা তাকে দেখতাম যে পুলিশ আসছে, মিডিয়া আসছে, আসছে, কিন্তু আমি যে এতগুলো কাজ করলাম ওই রাতে কেউই দেখলো না। এটা সে বলে আর কি, কেউই দেখতে পেল না। আসলে যদি ড্যানিয়েল নিজে থেকে গিয়ে না বলতো এই কেসের সমাধান কিভাবে হতো আসলে কারোর জানা নাই, কারণ কোনো ক্লুই ছিল না। পরে আস্তে আস্তে পুলিশ যখন ড্যানিয়েলকে অ্যারেস্ট করে এবং ড্যানিয়েলের সম্বন্ধে জানতে থাকে, দেখা যায় যে তার সাইকোলজিক্যাল প্রবলেম আছে। সে ছোটোবেলা থেকে ক্লাস 9 থেকেই তাকে ড্রাগ নিতে হয় সাইকোলজির জন্য এবং মাঝখানে সে অনেক দিনই আর ড্রাগ নিচ্ছে না এবং ওই বসে বসে এখানে এবং তার একটা আলাদা তাদের দূরে আরেকটা হাউস আছে যেখানে তারা হয়তো ছুটিতে বেড়াতে যায়, সেখানেও সে একই কাজ করেছে এবং বেশ কয়েকবার ধরাও খেয়েছে। সে বসে বসে জানালা দিয়ে এগুলো দেখে এবং এইটাই তার বিনোদন। ড্যানিয়েলের আর একটা ফ্যান্টাসি ছিল, সে মেয়েদেরকে অ্যাটাক করতো, তার অ্যাঙ্গার ইস্যু ছিল। এগুলো যখন পর্যায়ক্রমে পুলিশ ইনভেস্টিগেশনে যায় এবং তার উপরে অনেক ধরনের সাইকোলজিক্যাল টেস্ট করে, বিভিন্ন ধরনের এগুলো করতে থাকে, তখন এগুলো বের হয়ে আসে। একটা পর্যায়ে রায় তো ঘোষণা করে। তার আগে অ্যালিসের ফিউনারেল হয় যখন, তখন রেকর্ড পরিমাণ লোক ফিউনারেলে অংশগ্রহণ করে, প্রায় 1500 জন পিপল ফিউনারেলে অ্যাটেন্ড করে। এপ্রিল 7, 2005-এ ট্রায়াল শুরু হয় এবং জুলাই 2007-এ রায় ঘোষণা হয়। 2007-এ রায় ঘোষণা হয় যে তার জুরি ড্যানিয়েল বারবারই বলার চেষ্টা করে আসলে ও এটা ইন্টেনশনালি করে নাই, কিন্তু তার যত ধরনের আগের ইতিহাস, তার মেন্টাল প্রবলেম, অ্যাঙ্গার প্রবলেম এবং আদার সব কিছু বিবেচনা করে আসলে রায় হয় সে 2nd ডিগ্রি মার্ডার করেছে, এটা অভিযুক্ত হয়
তার লাইফ টাইম প্রিজন হয় এবং 16 ইয়ার্স সে কোনো পেরোলের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এটাই রায় হয়। অ্যালিসিয়ার মা সে সময় ট্রমাটাইজ ছিল। রায় শোনার পরেও সে কান্নায় ভেঙে পড়েন, তার ফ্যামিলির সবাই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ড্যানিয়েল এবং ড্যানিয়েলের মা অলগা, তারা রায় শোনার পরে তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, তাদের মধ্যে কোনো ইমোশন দেখা যায় না, তারা নিরুত্তাপ থাকে। কিন্তু অ্যালিসিয়ার মা এখনও রায় ঘোষণার পরে সেই সময়কালীন সময়ে অ্যালিসিয়ার মা খুবই খারাপ সময় কাটায় এবং তিনি রাতের পর রাত ঘুমাতে পারেন না এবং তিনি বলতে থাকেন যে আমি আমার মৃত্যু কামনা করি, আমার কেন জানি মনে হয় যে আমি মরে গেলে আমি আমার বেবিটার সাথে দেখা করতে পারবো। প্রত্যেকটা মৃত্যুই খুবই দুঃখজনক, কিন্তু এভাবে যদি মানুষ অসময়ে হারিয়ে যায় এবং এমন মানুষের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয় যেটা আসলে রিলেট করা কোনোভাবেই সম্ভব ছিল না যদি ড্যানিয়েল নিজে এসে না তাকে এক্সপোজ করতো। খুবই দুঃখজনক। আমাদের মেন্টাল হেলথ মানুষের যদি ভালো না থাকে, মানুষ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এবং যাদের পরিবারে আসলে সব মেন্টাল হেলথ ইস্যু আছে তাদের আসলে নিয়মিত ওষুধ খাওয়া উচিত, ডাক্তারের পরামর্শে থাকা উচিত। ছোট্ট একটা ঘটনা যে কোনো কিছু অনেক বড় কিছু হয়ে যেতে পারে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।